আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সেটের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের ফিজিক্স শেখার যাত্রাকে আরো সুন্দর করতে ও সহজ করতে আমি আছি তোমাদের সাথে, ফারহিন হোসেন, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। তো আজকে আমাদের থার্ড লেকচার রৈখিক গতির। আমরা গত ক্লাসে কিছু ম্যাথ দেখছিলাম, আজকের ক্লাসেও আমরা কিছু ম্যাথ দেখব। আসলে রৈখিক গতিতে অনেক টাইপেরই ম্যাথ আছে, ম্যাথ অনেকভাবেই করা যায়। তো তারই ভেতর থেকে তোমাদেরকে এমন কিছু ম্যাথ আমি সলভ করার বা বোঝানোর চেষ্টা করব যেটা তোমাদের স্কিল ডেভেলপ করবে এবং বাকি যে কোনো ধরনের প্রবলেমগুলো তোমরা সহজেই সলভ করতে পারবে, অর্থাৎ তোমাদের জন্য এক কথায় ইফেক্টিভ হবে। তো আমাদের প্রথম ম্যাথটাতে কি বলছে, 16 মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলন্ত একটি গাড়ির চালক কোনো ভবনের প্রবেশদ্বার অতিক্রম করে 18 মিটার যাওয়ার পর ব্রেক প্রয়োগ করেন। এতে গাড়ির বেগ সুষমভাবে 2.3 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে হ্রাস পায়। ব্রেক প্রয়োগ করার পর এগিয়ে যাওয়ার সাথে ব্রেক প্রয়োগের কতক্ষণ পর গাড়িটির প্রবেশদ্বার থেকে 65 মিটার দূরে থাকবে। তো আমরা যদি এটা মনে করো যে গাড়িটি 16 মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলছে, অর্থাৎ এখানে u equals to 16 মিটার পার সেকেন্ড। এই দ্রুতিতে চলার সময় কোনো একটি ভবনের প্রবেশদ্বার অতিক্রম করে 18 মিটার যাওয়ার পর ব্রেক প্রয়োগ করে। মনে করো যে এই সেই প্রবেশদ্বার, এখানে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে 18 মিটার যাওয়ার পর অর্থাৎ এই পয়েন্টে এসে ব্রেক প্রয়োগ করে। ব্রেক প্রয়োগ করার পরে গাড়ির বেগ সুষমভাবে 2.3 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে হ্রাস পায়। অর্থাৎ এখানে যেহেতু এটা 2.3 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো আমরা এখানে বুঝতে পারছি যে এখানে মন্দন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এখানে a ইকুয়ালস টু -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে কেন ত্বরণের ক্ষেত্রে আমরা পজিটিভ নিব, অর্থাৎ পজিটিভ ভ্যালু বিবেচনা করব এবং মন্দনের ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু বিবেচনা করব। তার কারণ ত্বরণটা সবসময় বেগের দিকে কাজ করে, অর্থাৎ বেগ যেদিকে ত্বরণটাও সেদিকে কাজ করে, কিন্তু মন্দনটা বেগ যেদিকে কাজ করে তার বিপরীত দিকে কাজ করে। এজন্য আমরা মন্দনের ভ্যালুটা নেগেটিভ নিই বা নেগেটিভ কনসিডার করি। তো দেখো এখানে আমাদের পরে কি বলছে, গাড়িটি প্রবেশদ্বার থেকে 65 মিটার দূরে থাকবে। তাহলে এই যে এইখানে আমরা বিবেচনা করছি এটা প্রবেশদ্বার, তাহলে এখান থেকে যদি 65 মিটার হয় এই পর্যন্ত, ধরো মনে করো এইটুকু 65 মিটার, তাহলে ব্রেক প্রয়োগ করছে কোথা থেকে, অর্থাৎ প্রবেশদ্বার থেকে 18 মিটার যাওয়ার পরে। তো এখান থেকে ব্রেক করার পরে এখান থেকে মন্দন সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের অবশ্যই, আমরা যদি টাইমটা বের করতে যাই, আমাদের অবশ্যই এখান থেকে কনসিডার করতে হবে, অর্থাৎ যে পয়েন্টে তার মন্দন সৃষ্টি হচ্ছে। তাহলে এই পয়েন্টে আমরা বলতে পারি যে আদিবেগ 16, আবার মন্দন হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার এখান থেকে আমাদের কতটুকু দূরত্ব অতিক্রম করছে, s, অর্থাৎ s এর ভ্যালুটা এখানে আমাদের হবে 65 - 18। তার মানে প্রবেশদ্বার থেকে 18 মিটার দূরে আসার পরে ব্রেক চাপছে, এজন্য আমরা এই 18 মিটারটা বাদ দেব। তাহলে আমরা সূত্রের মাধ্যমে আমরা কি লিখতে পারি, যে s equals to ut minus half at square। এখানে মাইনাস দেওয়া বা প্লাস দেওয়া একই কথা। এখানে যদি আমি প্লাস দিতাম তাহলে ত্বরণের মানটা নেগেটিভ বসাইতাম, অর্থাৎ এর মানটা নেগেটিভ বসাইতাম। আর এখানে ডিরেক্ট আমি মাইনাস দিয়ে দিচ্ছি, তার কারণ এখানে ত্বরণের ভ্যালুটা আমরা 2 বসাবো তাই। তো এস এর মান আমাদের কত, 65 - 18 মানে 47 ইকুয়ালস টু, আদিবেগ আমাদের ছিল 16 অর্থাৎ 16। আমরা টি এর ভ্যালুটা বের করব, অর্থাৎ কতক্ষণ পরে সে প্রবেশদ্বার থেকে 65 মিটার দূরে থাকবে। 16t মাইনাস হাফ ইন্টু এর মান 2 ইন্টু টি স্কোয়ার। তো এটাকে আমরা যদি আরেকটু মডিফাই করি তাহলে আমরা কি পাবো, 47 ইকুয়ালস টু 16t মাইনাস টি স্কোয়ার। তো টি স্কোয়ার মাইনাস 16t প্লাস
47 equals to 0। এখানে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি। তো দ্বিঘাত সমীকরণটা আমরা কিভাবে সলভ করব ক্যালকুলেটরের মাধ্যমে। তোমাদের কারোর কাছে মানে যাদের কাছে fx 991 যাদের আছে তারা যদি তোমরা লক্ষ্য করো যে প্রথমে তোমরা এই যে অন বাটনের পাশে যে মেনু বাটনটা আছে সেখানে তোমরা প্রেস করবা মেনু বাটনটা প্রেস করার পরে তোমাদের একদম উপরের বাম কর্নারে আলফা বাটন আছে, আলফাটা প্রেস করে তোমার হচ্ছে এই যে 7 এর উপরে এসটিও তার উপরে একটা মাইনাস আছে, মাইনাসের উপরে তোমরা দেখতে পাবা যে পিঙ্ক কালারের একটা এ আর কি দেখা যাচ্ছে। তো তোমরা যদি আলফা চেপে ওই এটা প্রেস করো তাহলে তোমাদের সামনে আসবে দুইটা ইকুয়েশন অর্থাৎ দুইটা অপশন। প্রথমে আসবে সিমুল ইকুয়েশন, দ্বিতীয়টা আসবে পলিনোমিয়াল ইকুয়েশন। তো যেহেতু আমাদের এটা দ্বিঘাত তাই আমরা 2 নম্বর অপশনটা অর্থাৎ পলিনোমিয়াল সিলেক্ট করব। এবং এখানে আমাদের পরে বলছে যে পলিনোমিয়াল ডিগ্রি কত। তো আমাদের এখানে দ্বিঘাত সমীকরণ যেহেতু অর্থাৎ একটা চলক তার দ্বিঘাত আছে তাহলে আমরা 2 সিলেক্ট করব। তো এখানে আমাদের 2 সিলেক্ট করার পরে ax স্কয়ার প্লাস bx প্লাস c একটা ফরম্যাট আসছে। এখানে জাস্ট আমরা যে অর্থাৎ আমাদের এই যে সমীকরণটা এই সমীকরণটাকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে কম্পেয়ার করব। তো কম্পেয়ার করলে দেখো যে এইখানে যদি এর জায়গায় তো কিছু নাই তাহলে মনে মনে একটা 1 আছে তাহলে এর ভ্যালু হবে +1। আর যেহেতু আমাদের ফরম্যাটটা আছে ax স্কয়ার, আমরা যদি একটু বোঝার চেষ্টা করো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। আমরা সমীকরণটা এই ফরম্যাটে আনবো, এই ফরম্যাটে আনার পরে এখানে a এর ভ্যালু কত আছে 1, এখানে b এর ভ্যালু কত আছে দেখো তো অবশ্যই 16, কিন্তু তার আগে একটা নেগেটিভ সাইন আছে। তো b এর ভ্যালু আমরা বলতে পারি এখানে -16। তো এখানে আমরা ক্যালকুলেটরে b এর জায়গায় -16 ইনপুট করলাম আর c এর জায়গায় আছে +47। এটা ইকুয়াল দিলে সলভ করলে আমরা দুইটা ভ্যালু পাবো t এর। প্রথমটা হচ্ছে এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে ত্বরণটা 2 না, এখানে ত্বরণটা 2.3 অর্থাৎ তাহলে আমাদের একটু ভুল হয়েছে, এখানে কারেকশন করে নাও তোমরা। এখানে আমাদের আমরা যদি কারেকশন করে নিই 1/2 ইন্টু 2.3 ইন্টু টি স্কোয়ার। তো এখানে আমাদের সলভ করলে এমন আসবে যে 47 ইকুয়ালস টু 16t মাইনাস 1.15 টি স্কোয়ার। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি যদি যে 1.15 টি স্কোয়ার মাইনাস 16t প্লাস 47 পক্ষান্তর করে আমরা আর কি টি স্কোয়ারের সাইনটা পজিটিভ রাখলাম, এটাই আর কি। তো এখানে এবার দেখো যে a এর জায়গায় কত আছে 1.15 আছে, b এর জায়গায় আছে -16 এবং c এর জায়গায় আছে 47। তো পূর্বে তোমাদের যেভাবে বললাম ওইভাবে তোমরা ক্যালকুলেটরে গিয়ে a b c এর মানটা ইনপুট করলে তোমরা এখানে t এর দুইটা মান পাবা। প্রথমটা পাবা হচ্ছে 9.69 সেকেন্ড এবং আরেকটা পাবা হচ্ছে 4.21 সেকেন্ড। তো গতির ক্ষেত্রে গতির সমীকরণ সমূহে আমরা সবসময় সর্বনিম্ন সময়টা কনসিডার করি এই জন্য যে দেখো সে 47 মিটার দূরত্ব, আমরা এখানে 47 মিটার পেয়েছি বিয়োগ করে। তো এই 47 মিটার দূরত্ব সে একবার 4.21 সেকেন্ডে অতিক্রম করতে পারবে, আবার 9.69 সেকেন্ডে অতিক্রম করতে পারবে। দুইটা ভ্যালু এটাই নির্দেশ করে। তো আমাদের আগে যে ঘটনাটা ঘটবে আমরা সেইটাকে কনসিডার করে আমরা অর্থাৎ সেই মানটাকে নিব। তো আগে কোন ঘটনাটা ঘটবে অর্থাৎ সর্বনিম্ন সময় যেটা অর্থাৎ 4.21 এই ঘটনাটাই তো আগে ঘটবে, এই জন্য আমরা সর্বনিম্ন সময়টা নিব, এই যে 9.69 এটা আমরা নিব না। তো এটাই আমাদের অ্যান্সার 4.21 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের দ্বিতীয় একটা বলছে একটি বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার, একটি উড়োজাহাজ ওড়ার পূর্ব মুহূর্তে 216 কিলোমিটার/আওয়ার গতিসম্পন্ন হতে হয়। উড়োজাহাজটি 15 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে ত্বরান্বিত হলে রানওয়ে থেকে উঠতে সক্ষম হবে কি? রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হলে উড়োজাহাজটি উঠতে পারবে?
মনে করো এটা সেই রানওয়ে, এই রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার আমাদের বলে দেওয়া আছে। তো একটি উড়োজাহাজ উড়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ সে যখন উড়বে এখানে এরকম আস্তে 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 এই পয়েন্ট থেকে সে মনে করো উড়ে যাবে। তো উড়ার মুহূর্তে অর্থাৎ তার শেষ বেগ দেওয়া আছে 216 কিলোমিটার/আওয়ার এবং ত্বরণ দেওয়া আছে তার a = 15 মিটার/সেকেন্ড স্কয়ার। তো উড়োজাহাজ তো অবশ্যই সে স্থির অবস্থা থেকেই সে যাত্রা শুরু করবে, এটা প্রশ্নে বলে না দেওয়া থাকলেও আমাদের কমন সেন্স থেকে আমাদের বুঝে নিতে হবে যে u এখানে 0 মিটার/সেকেন্ড। তো আমাদের যেহেতু দেখো আদি বেগ আমরা মিটার/সেকেন্ড ইউনিটে আছে, ত্বরণ মিটার/সেকেন্ড স্কয়ারে আছে, কিন্তু ভিটা আমাদের কিসে আছে দেখো তো 216 কিলোমিটার/আওয়ারে আছে। তো এটাকে আমরা কিলোমিটার/আওয়ারকে আমরা মিটার/সেকেন্ডে আনবো। তো মিটার/সেকেন্ডে আনার জন্য তোমরা সহজভাবে ইউনিট কনভার্টটা এভাবে করবা যে 216 এটাকে এইভাবেই রেখে দিবা, এর সাথে একটা গুণ দিবা, গুণ দিয়ে একটা ভগ্নাংশ উঠাবা ক্যালকুলেটরে। এখন দেখো আমাদের উপরে আছে কি কিলোমিটার আছে, নিচে আওয়ার আছে। বোঝার চেষ্টা করো, আমরা কিলোমিটার থেকে মিটারে যাব এবং আওয়ার থেকে সেকেন্ডে যাব। তো কিলোমিটার থেকে মিটারে যাইতে হলে সম্পর্ক কত তাদের ভিতরে? অবশ্যই 1000। এবং যেহেতু আমরা কিলোমিটার বড় এবং মিটার ছোট, যেহেতু আমরা বড় থেকে ছোটতে যাচ্ছি, সেহেতু আমাদের এখানে আমরা 1000 গুণ করব। যদি এখানে আমরা মিটার থেকে কিলোমিটারে আসতাম অর্থাৎ ছোট থেকে বড়তে আসতাম, তাহলে আমরা এখানে কি করতাম 1000 ভাগ করতাম। তো যেটা আমাদের ভাগ করার প্রয়োজন হবে সেটা আমরা উপরেই লিখবো, কিন্তু ইনভার্স আকারে লিখে দেব। তো যেহেতু এখানে আমাদের গুণ করতে হচ্ছে, তাহলে আমরা এখানে 1000 ডিরেক্ট ইনপুট করে দেব। এবার তারপরে নিচে আছে আওয়ার, আওয়ার থেকে আমরা সেকেন্ডে যাব। তো আওয়ার থেকে সেকেন্ডে যাইতে হলে আমাদের 1 ঘন্টায় 60 মিনিট, আবার 60 মিনিটে 60 সেকেন্ড। তো এখান থেকেও আমরা বড় থেকে ছোট ইউনিটে যাচ্ছি, এজন্য আমাদের গুণ অবস্থায় আছে। তো এইভাবে তোমরা আর কি ইউনিট কনভার্টটা সহজভাবে করতে পারো। তো এটা ক্যালকুলেটরে সলভ করলে আমাদের আসবে 60 মিটার/সেকেন্ড। তো দেখো এখন আমরা আমাদের আদি বেগ আছে, ত্বরণ আছে, শেষ বেগ আছে। এখন আমরা এইখান থেকে অবশ্যই এস এর একটা মান পাবো না, অর্থাৎ 15 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সম্পন্ন হয়ে 60 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হতে আমাদের কতটুকু পথ অতিক্রম করতে হবে এটা আমরা বের করতে পারবো না? অবশ্যই আমরা v²= u² + 2as এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। তো b আমরা কত পেয়েছি 60² = 0² + 2 ইন্টু এর মান 15 ইন্টু s। তো এখান থেকে সলভ করলে আমাদের s এর মানটা আসবে 120 মিটার। তো দেখো এই বেগ প্রাপ্ত অর্থাৎ 60 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হতে হলে রানওয়ের দৈর্ঘ্যটা অবশ্যই কি 120 মিটার পার সরি রানওয়ের দৈর্ঘ্যটা অবশ্যই 120 মিটার হতে হবে, কিন্তু আমাদের রানওয়ে দৈর্ঘ্য কত দেওয়া আছে 100 মিটার। তাহলে আমরা এখানে বলতে পারি যে উড়োজাহাজটি উঠতে সক্ষম হবে না এবং রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন হতে হবে কত 120 মিটার। এটাই অ্যান্সার। আমাদের 3 নম্বর ম্যাথটা বলছে যে ডুয়েট মাঠে একজন বোলারের সর্বোচ্চ রান আপ 10 মিটার। 10 মিটারের চাইতে কম বা বেশি হলে প্রতিটি বল নো বল হয়। ওই বলার প্রতিটি বল ছোড়ার মুহূর্তে 20 কিলোমিটার/আওয়ার গতিসম্পন্ন হয়ে প্রায় 120 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে ত্বরান্বিত হলে সে সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে? আচ্ছা, তো মনে করো এই সেই পিচ, এখানে স্ট্যাম্প মনে করো। তো এই পর্যন্ত ধরো সর্বোচ্চ রান আপ 10 মিটার। 10 মিটারের চাইতে কম বা বেশি হলে প্রতিটি বল নো বল হয়, অর্থাৎ এই 10 মিটার এর থেকে যদি রান আপ কম বা বেশি হয় তাহলে প্রতিটি বল নো বল হয়। ওই বলার প্রতিটি বল ছোড়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ এখান থেকে সে স্থির অবস্থা থেকে সে যাত্রা শুরু করে সে তার শেষ বেগ হয় 20 কিলোমিটার/আওয়ার গতি সম্পন্ন হয়ে প্রায় 120 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে, অর্থাৎ সে
আদিবেগ ইউ ইকুয়ালস টু, ধরো আমরা 0 মিটার পার সেকেন্ড থেকে সে শুরু করে 120 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে এত শেষ বেগ প্রাপ্ত হয়। তো এইখানে এই শেষ বেগ প্রাপ্ত হলে আগের ম্যাথটার মতোই আমাদের কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে এটা আমরা সহজেই বের করতে পারবো। তো সেটা যদি 10-এর থেকে কম হয় তাহলে সে বল করতে পারবে, আর যদি 10-এর থেকে বেশি হয় তাহলে সে বল করতে পারবে না। তো এখানে আমাদের ভি ইকুয়ালস টু দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার। এটাকে তোমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবা। মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে এটা আসবে 5.5 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ দেওয়া আছে আমাদের 120 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে 120 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে আছে, তো 120টাকে এখানে রেখে দাও, কিন্তু আমরা একটা ভগ্নাংশ নিলাম, উপরে আছে সেন্টিমিটার, নিচে আছে সেকেন্ড স্কোয়ার। তাহলে সেন্টিমিটার থেকে আমরা কিসে যাব, মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিব। তো সেন্টিমিটার তো ছোট ইউনিট, মিটার বড় ইউনিট। এবার দেখো, এবার যেহেতু আমরা ছোট থেকে বড়তে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের এখানে ভাগ করতে হবে। তো ভাগটাকে আমরা কিভাবে লিখব, মিটার আর সেন্টিমিটারের ভিতরে সম্পর্ক কত, 100। তো আমরা এখানে 100 ইনভার্স বাই 1, যেহেতু সেকেন্ড স্কোয়ারকে আমরা চেঞ্জ করব না সেজন্য এখানে 1, এবং উপরে আমরা ভাগ করেছি, তো ভাগ না লিখে আমরা 100 ইনভার্স লিখেছি। এভাবে লিখলে তোমাদের ইউনিট কনভার্টে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এখান থেকে ক্যালকুলেট করলে আসবে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো একইভাবে আমরা ভি স্কোয়ার আমরা জানি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। ভি এর মান আমরা পেয়েছি 5.5 স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু এস। এটা সলভ করলে এস এর মান 12.83 মিটার। দেখো, অর্থাৎ এই ত্বরণে এই গতি সম্পন্ন হতে তার 12 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, কিন্তু রান আপ আমাদের দেওয়া আছে কত, 10 মিটার। তো যেহেতু তোমরা এভাবে লিখবা, যেহেতু 12.83 ইজ গ্রেটার দেন 10 মিটার, সুতরাং সে এক ওভারও বল করতে পারবে না। আশা করি বুঝতেই পারছো। দেখো আমাদের পরবর্তী ম্যাথটা বলছে যে একটি ক্রিকেট বল 72 কিলোমিটার পার আওয়ার আদিবেগ ও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে 85 মিটার দূরের বাউন্ডারি লাইনের দিকে চলছে। 2 সেকেন্ড পর একজন খেলোয়াড় বাউন্ডারি থেকে 65 মিটার দূরে থাকা অবস্থায় 15 কিলোমিটার পার আওয়ার গতিতে বলটি ধাওয়া করে। সে কত ত্বরণ প্রাপ্ত হলে বাউন্ডারিতে পৌঁছার আগ মুহূর্তে বলটিকে থামাতে পারবে। তো এটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, মনে করো যে এইখান থেকে বলটা হিট করেছে ব্যাটসম্যান, তো বলটা এই আদিবেগে এই বাউন্ডারি লাইনের দিকে যাচ্ছে। এই দূরত্বটা আমাদের দেওয়া আছে 85 মিটার, এবং বলের আদিবেগ কত দেওয়া আছে, 72 কিলোমিটার পার আওয়ার। হিট করার পরে অর্থাৎ 2 সেকেন্ড পর মনে করো যে এইখান থেকে একটা ফিল্ডার সে এইখানে গিয়ে বলটি ধরবে। এই দূরত্বটা দেওয়া আছে আমাদের 65 মিটার, এবং এই যে ফিল্ডার, এই ফিল্ডারের আদিবেগ দেওয়া আছে কত, 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো যে আমরা সহজেই এভাবে বের করতে পারি যে বলটি বাউন্ডারি লাইন পর্যন্ত পৌঁছাতে যে সময় লাগবে তার থেকে আমরা যদি 2 সেকেন্ড বিয়োগ করি। বিয়োগ কেন করব, তার কারণ বলটা যাত্রা শুরুর 2 সেকেন্ড পর বাউন্ডারি লাইনে, মানে বাউন্ডারি লাইন থেকে একজন খেলোয়াড় সেটি লক্ষ্য করে। তো 2 সেকেন্ড পরে যেহেতু লক্ষ্য করে, তাহলে অবশ্যই বলটি বাউন্ডারিতে পৌঁছানোর জন্য যে সময় লাগবে অবশ্যই তার থেকে 2 সেকেন্ড কম সময়ের মধ্যে বলটিকে ধরতে হবে ফিল্ডারের। তো আমরা প্রথমে বের করি যে আমাদের বলটি বাউন্ডারি লাইন পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগবে। তো প্রথম ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, প্রথম ক্ষেত্রে দেখো আমাদের কি কি দেওয়া আছে। বলের ক্ষেত্রে আমাদের ইউ দেওয়া আছে কত, 72 কিলোমিটার পার আওয়ার।
এটাকে তোমরা পূর্বের মতো মিটার পার সেকেন্ডে নিয়ে আসবা, নিয়ে আসলে আসবে 20 মিটার পার সেকেন্ড। এজ দেওয়া আছে কত, 85 মিটার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এস ইকুয়ালস টু ইউটি প্লাস, সরি প্লাস, আচ্ছা প্লাস দিয়েও যদি আমরা লিখি সমস্যা নাই কোনো, আমরা জাস্ট এ এর মানটা তখন নেগেটিভ বসিয়ে দিব, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এস ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে 85 মিটার, তো 85 ইকুয়ালস টু 20t প্লাস হাফ ইন্টু মাইনাস 2, অর্থাৎ এর মান এখানে আমাদের দেওয়া আছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। তো এটাকে আমরা যদি একটু মডিফাই করি, 85 ইকুয়ালস টু 20t মাইনাস টি স্কোয়ার। তো এটাকে আর একটু সাজিয়ে লিখি, টি স্কোয়ার মাইনাস 20t প্লাস 85 ইকুয়ালস টু 0। তো দ্বিঘাত সমীকরণ মানে এই টাইপের যদি দ্বিঘাত সমীকরণ আমাদের আসে, তো আমরা চেষ্টা করব যে টি স্কোয়ার অর্থাৎ যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটি থাকবে টি স্কোয়ার, এটাকে আমরা পজিটিভ রেখে বাকিগুলো সাইন যা হয় হোক আমরা এটাকে পজিটিভ রেখে বাকিগুলো পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেরকম ভাবে রাখার ট্রাই করব। তো এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ, এটাকে তোমরা আগের মতোই যদি ক্যালকুলেটরে দিয়ে সলভ করে তাহলে তোমরা টি এর দুইটা মান পাবা। একটা পাবা হচ্ছে ক্যালকুলেটরে এটা সলভ করার পরে আমরা টি এর দুইটা মান পাবো, একটা পাবো হচ্ছে 6.13 সেকেন্ড, আর একটা পাবো কত আমরা 13.88 সেকেন্ড। তো দেখো এই ঘটনাটি আমাদের যেহেতু আগে ঘটবে, অর্থাৎ সর্বনিম্ন সময়ের ঘটনাটি আগে ঘটে, এটা আগে ঘটবে এটা পরে ঘটবে, তো আমরা এই যে সর্বনিম্ন এই টাইমটাকে কনসিডার করব। তাহলে দেখো আমাদের বলটি বাউন্ডারি লাইন পর্যন্ত যাইতে 6.13 সেকেন্ড লাগবে। তো এবার আসো ফিল্ডারের হিসাবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে। এবার দেখো তো ফিল্ডারের জন্য ইফেক্টিভ টাইমটা কত হবে, যেহেতু সে 2 সেকেন্ড পরে বলটিকে লক্ষ্য করে বলটিকে ধাওয়া করে, তাহলে অবশ্যই তার থেকে অর্থাৎ বলটির যে সময় লাগবে তার থেকে অবশ্যই 2 সেকেন্ড বাদ দিয়ে সেই টাইমটাই হবে ইফেক্টিভ টাইম প্লেয়ারের জন্য। তাহলে 6.13 মাইনাস 2, তাহলে 4.13 সেকেন্ড, অর্থাৎ এই 4.13 সেকেন্ডের ভেতরেই ফিল্ডারকে বলটিকে ধরতে হবে। তাহলে ফিল্ডারের আদিবেগ আমাদের কত দেওয়া ছিল দেখো, 15 কিলোমিটার পার আওয়ার। এটাকে তোমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবা, আসলে 4.17 সরি মিটার পার সেকেন্ড। আর আমাদের এজ দেওয়া ছিল ফিল্ডারের জন্য 65 মিটার। আর আমাদের এখানে কি চেয়েছে, আমাদের ত্বরণ চেয়েছে, ত্বরণ বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের ইউ আছে, এস আছে, তাহলে আমরা আমাদের টি এর মান দেওয়া আছে, তাহলে আমরা সহজেই এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রের মাধ্যমে আমরা ত্বরণটা বের করতে পারবো। তাহলে জাস্ট মানগুলো ইনপুট করে দিই, এস ইকুয়াল টু 65, ইউ এর মান আছে 4.17 ইন্টু 4.13 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 4.13 স্কোয়ার। তো এটাকে তোমরা ক্যালকুলেটরে সলভ করে তোমরা এ এর মান পাবা 5.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা অ্যান্সার। আমাদের পরবর্তী ম্যাথটা বলছে যে একটি যুদ্ধ বিমান 1.5 কিলোমিটার উচ্চতা হতে ভূমির সমান্তরালে 720 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। বিমানটি যখন একটি অ্যান্টি এয়ারক্রাফট কামানের ঠিক মাথার উপর দিয়ে যায়, তখন কামানটিকে উল্লম্বের সাথে কত কোণে গোলা ছুড়তে হবে যদি বিমানটিকে ধ্বংস করতে হয়। গোলার বেগ 400 মিটার পার সেকেন্ড। দেখো চিত্রর মাধ্যমে যদি আমরা একটু বুঝতে চাই, মনে করো একটা বিমান, বুঝে নাও যদিও এখানে ভালোভাবে ড্র করা পসিবল না, যে এইখানে মনে করো এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে গোলা ছোড়া হবে, অর্থাৎ
একটি যুদ্ধ বিমান 1.5 কিলোমিটার উচ্চতা হতে, অর্থাৎ ভূমি থেকে 1.5, তো ভূমি থেকে বিমানটির উচ্চতা দেওয়া আছে আমাদের 1.5 কিলোমিটার। তার মানে যখন আমরা দেখো আমাদের বলে দিছে যে বিমানটি যখন একটি অ্যান্টি এয়ারক্রাফট কামানের ঠিক মাথার উপর দিয়ে যায়, অর্থাৎ এই পয়েন্টটার কথা আমাদের বলা আছে, যখন ঠিক মাথার উপরে থাকবে তখন দেখো যে এই পয়েন্ট থেকে এই বিমানের হাইটটা কি 1.5 কিলোমিটার, এটাই বোঝাতে চেয়েছে। তখন কামানটিকে উলম্বের সাথে কত কোণে গোলা ছুড়তে হবে যদি বিমানটিকে ধ্বংস করতে হয়। তো মনে করো বিমানটা এইদিকে যাচ্ছে, তো এইখান থেকে উলম্বের সাথে মনে করো একটা নির্দিষ্ট কোণে, থেটা কোণে গোলা ছুটতে হবে। এইখান থেকে যদি একটা গোলা ছোড়া হয় এমন ভাবে ছুটতে হবে যে এই বিমানটিও এইদিকে আসবে, এই গোলাটিও যাবে, এই গোলাটি গিয়ে ঠিক এইখানে গিয়ে মিলিত হয়ে বিমানটি ধ্বংস হবে। তো প্রবলেমটি আসলে আশা করি তোমরা বুঝতে পারছো মোটামুটি যে আমাদের কি বলতে চাচ্ছে ম্যাথটাই। তাহলে দেখো যে যেহেতু এখানে আমাদের গোলার বেগও দিয়ে দিছে, আবার বিমানের বেগও দিয়ে দিছে, তো এখান থেকে আমরা একটা জিনিস সহজেই বলতে পারি যে দেখো এই পয়েন্ট থেকে, আচ্ছা তার আগে দেখো আমাদের এই পয়েন্ট থেকে বিমানের উচ্চতা অর্থাৎ 1.5 কিলোমিটার আমাদের এটা দেওয়া আছে। আমরা যদি কোনোভাবে এই যে এই পয়েন্ট থেকে বিমান অর্থাৎ এই দূরত্বটা যদি আমরা বের করতে পারি, এই দূরত্বটা বের করতে পারলে দেখো তো এই থেটার মানটা আমরা সহজেই বের করতে পারবো না? কিভাবে বের করতে পারবো? যে দেখো যদি এটা থেটা হয় তাহলে এটা অবশ্যই লম্ব, অর্থাৎ থেটা যেটা কোণ বিবেচনা করা হয় তার বিপরীত বাহু লম্ব, এবং যার সাথে কোণ সৃষ্টি করে সেটা ভূমি। তাহলে আমরা যদি এই বাহুর মানটা পাই অর্থাৎ এই মানটা পাই, তাহলে এই মানটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি, অর্থাৎ ট্যান থেটার মাধ্যমে আমরা সহজেই কোণের মানটা বের করতে পারবো। তো এটা বের করার জন্য দেখো আমাদের এখানে একটা লজিক একটু মাথায় আসতে হবে, সেটা হচ্ছে যে এই গোলাটা যখন ছোড়া হবে, এই বিমানটা এইখানে আসতে যে সময় লাগবে, এইখান থেকে এই পয়েন্টে আসতে যে সময় লাগবে, গোলাটিও ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে একই সময় লাগবে। এটাই হচ্ছে এই ম্যাথের কনসেপ্ট। তো প্রথম ক্ষেত্রে আমরা যদি বিমানের ক্ষেত্রে চিন্তা করি, যেহেতু আমাদের এখানে কোনো ত্বরণের কথা বলা হয় নাই, তাই আমরা এটা বিবেচনা করব যে বিমান এবং কামান অর্থাৎ গোলা দুইটাই কনস্ট্যান্ট ভেলোসিটিতে অর্থাৎ সমবেগে যাবে। তো বিমানের ক্ষেত্রে আমরা বলতে পারি S1, এইটুকুকে আমরা ধরলাম S1, আর এইটুকুকে আমরা ধরলাম S2, অর্থাৎ এইটুকু S1 আর এইটুকু হচ্ছে S2। তাহলে S1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি V1T। টি লিখলাম কেন? তার কারণ যে এই গোলা এই পয়েন্ট থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যে সময় লাগবে, বিমানেরও এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে একই সময় লাগবে। তো S1 ইকুয়ালস টু V1 এর মান আমার কত দেওয়া আছে 720 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি তোমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করো তাহলে আসবে 200 মিটার পার সেকেন্ড। তো S1 ইকুয়ালস টু আমরা 200t এভাবে লিখলাম, অর্থাৎ t ইকুয়ালস টু আমরা লিখতে পারি S1 বাই 200। আবার যদি গোলার ক্ষেত্রে তুমি বিবেচনা করো S2 ইকুয়ালস টু V2t, তাহলে S2 ইকুয়ালস টু 400t। এখান থেকে t ইকুয়ালস টু S2 বাই 400। দেখো তো এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, দুইটা সমীকরণে t এর ভ্যালু সেম, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে S1 বাই 200 ইকুয়ালস টু S2 বাই 400। এখান থেকে আমরা কি পাবো? আমরা S1 এবং S2 এর ভিতর থেকে একটা সম্পর্ক পাবো। দেখো আমরা এখান থেকে লিখতে পারি S2 ইকুয়ালস টু 2S1। এই সম্পর্কটাই আমাদের প্রয়োজন। দেখো এখন আমরা এই বাহুর ভ্যালুটা জানি, এটা তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করো এই টোটালটা, তাহলে দেখো যে এই বাহুটার ভ্যালু আমরা জানি 1.5 কিলোমিটার, আর এই দুইটা বাহুর মধ্যে একটা সম্পর্ক পাইছি, তাহলে আমরা অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই কনসেপ্ট দিয়ে আমরা এই ভ্যালুটা বের করতে পারবো। কিভাবে? দেখো
আমরা সহজেই লিখতে পারি। চিত্রটা কেমন ছিল যদি এখানে একটু ড্র করি, এরকম ছিল। এটুকু ছিল 1.5 কিলোমিটার, এটুকু S2, এটুকু আমরা ধরছিলাম S1। তো আমরা লিখতে পারি, দেখো তো, যে যদি এটা এ বি সি তিনটা পয়েন্ট ধরো, তাহলে আমরা লিখতে পারি না সমকোণী ত্রিভুজের সেই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এ বি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো জাস্ট ভ্যালুটা বসিয়ে দাও, যে এস টু সমান সমান আমরা কি পাইছিলাম, 2s1 পাইছিলাম, তাহলে 2s1 হোল স্কোয়ার ইকুয়ালস টু s1 হোল স্কোয়ার। এসি এর মান কত ছিল, s1 ছিল, প্লাস বিসি এর মান কত ছিল, 1.5 ছিল, তার স্কোয়ার। এখান থেকে সলভ করলে s1 এর মান আমরা পাবো 866.025। আশা করি এতটুকু সিম্পল ক্যালকুলেশন তোমরা করতে পারবে। জাস্ট স্কোয়ার করবা, স্কোয়ার করে মাইনাস করে আবার রুট করে দিবা, এভাবে আর কি ক্যালকুলেটরে বেরিয়ে আসবে সিম্পল ক্যালকুলেশন এত। তো এখানে যেহেতু 1.5 কিলোমিটার, এটাকে আমরা মিটারে ইনপুট করব, যেহেতু আমাদের বেগটা আমরা কনসিডার করছিলাম কিসে, অবশ্যই মিটার পার সেকেন্ডে। তো এখানে 1.5 কিলোমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে সেটা হবে 1500। তো 1500 স্কোয়ার, আমরা জাস্ট ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আমরা s1 এর মান পেয়ে গেছি 866.025 এত মিটার। তো দেখো এবার আমরা সহজে এই থেটাটা বের করতে পারবো না। নাও we know theta equals to tan theta equals to লম্ব বাই ভূমি। তো এখানে লম্বটা কি, s1 বাই বিসি। মানটা ইনপুট করে দাও, s1 এর মান কত, 866.025 ডিভাইডেড বিসি এর মান কত, 1.5 অর্থাৎ 1500। তো এখান থেকে থেটা ইকুয়ালস টু আমরা পাবো 30 ডিগ্রি। এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, পরবর্তী আবারও কিছু ম্যাথ নিয়ে। ধন্যবাদ সবাইকে।